প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ চৌধুরী। আর আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আইইডিসিআর এর সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা। আর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন, আমি যতদূর জানি অনলাইনে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, চেয়ারপারসন নবজাতক বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএমইউ। আমরা সহজে যেটাকে পিজি বলে আমরা চিনি, জানি। তো অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকেন। আলোচনায় আপনাকে আমরা যুক্ত করে নেব। তো শুরুতে আমরা ডক্টর মোশতাক হোসেনের কাছে জানতে চাইবো যে এই যে এখন একটা হাম নিয়ে জনমনে আতঙ্ক হচ্ছে, অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় বেশ কিছু শিশু মারা গেছেন। কিছু জায়গায় অব্যবস্থাপনা আমরা দেখেছি। টিকা নিয়ে ভীতিকর অবস্থা দেখেছি। জি, টিকা নিয়ে আমরা ভীতিকর অবস্থা দেখেছি। টিকা মজুত নেই, আমদানি, রপ্তানি ইত্যাদি নিয়ে, রপ্তানি নয়, আমদানি এবং আ যোগান নিয়েও কথা হয়েছে। তো সামগ্রিক সবকিছু নিয়ে আমরা আলাপ করব। তো শুরুতে ডক্টর মোশতাক হোসেন, আমরা জানতে চাই যে হাম কি? এটার উপসর্গ কি? এটি সংক্রামক কিনা? ছোঁয়াচে কিনা? জি, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। যারা শুনছেন, দেখছেন তাদেরকে ধন্যবাদ। হাম তো একটা ভাইরাস এবং খুবই ছোঁয়াচে এটা। একজনের কাছ থেকে আ আ ১৭, ১৮ এবং ২০ জনের কাছে ছড়াতে পারে এবং এটা আ বলা হয় যে বাতাসের মাধ্যমে ছড়ায়। আপনি যদি কথা বলছেন, আমার যে ছোট, ছোট আ টুকরো থুতু, লালা সেটা যেগুলো বড় সেটা পড়ে যায়। কোভিডে যেরকম সেটা নিচে পড়ে যায়। কিন্তু এইটা এত সূক্ষ্ম সেটা বলা হয়ে থাকে যে ২ ঘন্টা পর্যন্ত থাকতে পারে বাতাসে। আমি হাঁচি-কাশি দিয়ে চলে গেলাম, আমার হাম আছে বা শিশুদেরই বেশি হয়। ২ ঘন্টার মধ্যে যারা ঢুকবে সবাই আক্রান্ত হতে পারে। বা একটা ঘরের ভিতরে আমি হাঁচি-কাশি দিলাম বা হামের রোগী এখানে আছে, সেই ঘরের ভিতরে ঘরের শেষ প্রান্তে যে আছে সেও আক্রান্ত হতে পারে। এখন বিশেষ করে যেই ঘর বদ্ধ ঘর, ভিতরে ফ্যান চলছে, এয়ার কন্ডিশন চলছে, এটা বাতাসটা ভিতরে ঘুরছে। এইজন্য বলা হয় এরকম বাতাস বাহিত রোগ বা হাঁচি-কাশি বাহিত রোগী যেখানে থাকে, জানালাগুলো খুলে দিতে হবে। প্রাকৃতিক বাতাস যেন ঢুকে এবং বেরিয়ে যেতে পারে। তাহলে এটার যে ঘনত্বটা, ভাইরাসের ঘনত্বটা আ অনেক হালকা হয়ে যায়। এটার রোগ হলো আ ইনফেকশন ভাইরাসটা শরীরে প্রবেশ করার পরে আপনার ১০ দিন বা ১১ দিন পরে লক্ষণ দেখা দিতে পারে। এবং লক্ষণ দেখা দেওয়ার ৪ দিন আগের থেকে এটা মানুষকে সংক্রমিত করতে পারে। এবং খুব জ্বর শুরু হওয়ার ৪ দিন বা ৫-৭ দিন পরে গায়ে লাল, লাল ছোপ হতে পারে। এবং বাচ্চাদের সাধারণত কানের পেছনে ছোপটা শুরু হয়, কপালে ছোপ শুরু হয় এবং সেটা আ গায়ের মধ্যে চলে আসে এবং ধীরে, ধীরে অনেকদিন থাকলে হাত এবং পায়েও চলে যেতে পারে। তো এই যে সংক্রমণ বৃদ্ধি পেল, এটা গত আমরা ৩-৪ বছর ৫ বছর আগে যদি ফিরি, তো দেখা যাচ্ছে এবার এটার মাত্রাটা বেশি। তো এইটার কারণটা কি হতে পারে? আ পশ্চিমা দেশেও কিন্তু হামের এরকম আ মানে মহামারী আমরা শব্দটা ব্যবহার করি না, ওরা করে। আমরা আউটব্রেক বলি। কিন্তু সেটা কি এখন হচ্ছে এই বছর? নাকি আমাদেরই বেশি না, হচ্ছে? আমাদের বেশি হচ্ছে আবার এখানে এটার কারণটা অন্য। পশ্চিমা দেশে যেটা হয় তারা খুব একটা টিকা নিতে চায় না। তারা মনে করে তারা খুবই সুস্বাস্থ্যের অধিকারী। এগুলো যে সমস্ত দেশের অনুন্নত দেশ তারা টিকা দেবে। টিকা না দেওয়ার কারণে ২ বছর পর, পর সেখানে হয়তো দেখা যাচ্ছে হাম বেড়ে যাচ্ছে। তবে মৃত্যু বলতে গেলে হয়ই না। আর সেক্ষেত্রে টিকা মানে অসম্পূর্ণ টিকা নেওয়া, একটা দিল, একটা দিল না কিংবা টিকা নিলই না সেটা সবচেয়ে ১ম কারণ সেটা। আরেকটা হচ্ছে আপনি টিকা দিলেন সবাইকে শতকরা ৯৫ ভাগ দিলে হার্ড ইমিউনিটি হয় বলা হয়ে থাকে। যারা শিশু বিশেষজ্ঞ যে মান্নান সাহেব বললেন। কিন্তু ধরেন এরপর নতুন, নতুন শিশু জন্ম নিল। যে প্রত্যেক বছরে এরকম নতুন শিশু জন্ম নিচ্ছে তারা কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা নেই। এইটার সংখ্যা একের পর এক বাড়তে থাকে। এজন্য মানে ৩-৪ বছর পর, পরই অভিযান করে হামের টিকাটা দেওয়া উচিত। যেটা আমাদের বাংলাদেশে দেওয়ার কথা ছিল এই ২০২৪ বা ২৫ বা ২৩ এ। সেটা হয়নি। রাজনৈতিক পালাবদল হয়েছে বা আ সেক্টর প্রোগ্রামটা বাতিল হয়েছে। বিকল্প ব্যবস্থা না করেই। সেক্টর প্রোগ্রাম বাতিল করার সিদ্ধান্ত আগেও হয়েছিল। তো এই যে টিকাটা যদি আপনি না দেন, আপনি যদি এখানে নতুন করে এ আ বাচ্চা জন্ম হচ্ছে অথবা অন্য জায়গা থেকে এখানে নতুন লোক আসছে যারা হয়তো টিকা পায়নি। এই কারণে কিন্তু আপনার
এই হামের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বা মহামারী দেখা দিতে জি, পারে। তাহলে আপনার সাথে আমরা একটু ডক্টর মান্নানকে যুক্ত করে নিই। জি। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমরা জানতে চাই এইবার আপনি আপনার বিভাগে, আপনার বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ইনস্টিটিউটে সেখানে আসলে কি অবস্থা দেখছেন? এবার কেন এত বেশি? মাত্রাটা কেন এত বেশি? থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এখানে দুটো ইস্যু আপনি বলেছেন। একটা হলো আমার বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের কি অবস্থা এবং আমরা কেন এত বেশি কেন এত বেশি এটা নিয়ে কিছু আলোকপাত করেছেন প্রফেসর মোশতাক সাহেব। তো আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে কোনো বাচ্চা দেখা যায় যে একটা টিকা দেয়, মানে এমএমআর এর ডোজ তো আসলে দুইটা, মানে হামের দুইটা ডোজ দেওয়াই হলো আমাদের ইপিআই স্কেডিউলে বা শিডিউলে যেটা আছে। অনেক বাচ্চা একটা ডোজ দেয়, অনেকে দুইটা কমপ্লিট করে না, এটা একটা সমস্যা। আরেকটা হলো যে কিছু কিছু এরিয়া আছে তারা আসলে টিকা নেয় না, যদিও এটা খুব বেশি তা না। আর বাকি কিছু কথা তো আমরা একটু আগেই শুনলাম। যেমন আমাদের টিকা দেওয়ার যে রেটটা, এটা আসলে হার্ড ইমিউনিটি ১০০টা বাচ্চার ভিতরে ৯০-৯৫টা বাচ্চা যদি টিকা দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে হার্ড ইমিউনিটি যেটা বলে যে সমস্ত বাচ্চাগুলো নিরাপদ ইমিউনিটি পায়। তো আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে এটা কিন্তু 80 প্লাস পার্সেন্টেজ পেয়েছে, সুতরাং 90 বা 95% কাভারেজ নাই। আর রিসেন্ট কিন্তু ১-২ বছর এটা। ডক্টর মান্নান, জি। আপনি যদি একটু বলতেন যে 80 বা 90% টিকা দেওয়া হয়েছে, এরকম যদি পরিস্থিতি হয়, সারা দেশে আমরা কিছু শিশু মৃত্যুর ঘটনাও দেখছি। সেটি কি টিকা জি। না নেওয়ার কারণ নাকি অব্যবস্থাপনাও রয়েছে? আহ, আমি শুধু আমাদের পিজি হাসপাতালের কথা বলে তারপরে এই প্রশ্নের উত্তরে আসি। সেটা হলো যে আমরা আমাদের ডিপার্টমেন্টে, মানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগে আলাদা একটা ইউনিট আমরা ওপেন করেছি এবং আমরা অনেক রোগী পাচ্ছি সেখানে। এবং সেক্ষেত্রে আমরা আলাদা উইং, আমাদের ডাক্তার, আমাদের সিস্টার, তারা সার্বক্ষণিক ভাবেই তারা নিয়োজিত আছেন চিকিৎসা দেওয়ার জন্য। আর আপনি যে কারণটা বলছেন যে অনেক বাচ্চা মৃত্যুবরণ করছে বা আক্রান্ত, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হাম এর ফলে যে কমপ্লিকেশনটা হয়, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, ইয়ার ইনফেকশন, তারপরে অপুষ্টি, ইভেন ব্রেন এনকেফালাইটিস, তো এগুলোতে কিন্তু আসলে শিশু মারা যায়। আর অব্যবস্থাপনার বিষয়টা আসলে আমরা অ্যাজ এ ক্লিনিশিয়ান কমেন্ট করাটা একটু কঠিন হয়। এটা আসলে প্রোগ্রাম পার্সপেক্টিভ বা অ্যাডমিনে যারা থাকেন ওরাই আসলে ভালো বলতে পারবেন যে না, বিষয়টা আমি কি। বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। কিন্তু ডক্টর মান্নান, আমরা মূলত জানতে চাইছি কি যে অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে হাম হলেই যেন মারা যাবে। আসলে ওই জিনিসটা আমি জানতে চাইছি যে হাম আসলে কতটা ঝুঁকিপূর্ণ আর অভিভাবকদের কি সতর্কতাই বা নেওয়া উচিত? হ্যাঁ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সেটা হলো যে হাম একটা ভাইরাল ডিজিজ। যেমন যার বডির ইমিউনিটি খুব ভালো, হেলথ কন্ডিশন খুব ভালো, তার জন্য কিন্তু অত বেশি অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যে শিশুটা ম্যালনারিশড, যার ইমিউনিটি কম, কারণ হাম তো একটা ভাইরাল ডিজিজ, মিজলস ভাইরাস দিয়ে হয়, এটা ভালো হয়ে যায়। কিন্তু বিষয়টা হলো যে হামের ফলে কি হয়, বডির ইমিউনিটিটা সাময়িকভাবে মারাত্মক রকমের ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কমে যায়। তখন ওই হামের চেয়ে অন্য ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে তার নিউমোনিয়া হয়ে যায়, তারপর ডায়রিয়া হয়ে যায়, তার ইয়ার ইনফেকশন হয়। তো এইগুলো হলো ওই বাচ্চাটার সাফারিংস অনেক বেড়ে যায়। তবে এর মানে এই নয় যে হাম হওয়া মানেই যে শিশু মৃত্যুবরণ করবে, তা কিন্তু নয়। সো এইটা আমাদের পরিষ্কার বুঝতে হবে এবং আমরা আমাদের সমস্ত অভিভাবকদের কাছে এই ইনফরমেশনটা দিতে চাই যে আতঙ্কিত হয়ে পড়ার কিছু নাই। হাম একটা ভাইরাল ডিজিজ হতে পারে এবং তার চিকিৎসা আছে। আমাদের যথেষ্টভাবে, মানে সতর্কতার সাথে আমরা ডাক্তারদের শরণাপন্ন হব, শুরু থেকে চিকিৎসা ব্যবস্থা অবলম্বন করব। এসব বাচ্চাগুলো সুস্থ থাকার যথেষ্ট জি, সম্ভাবনা রয়েছে। হাম ধন্যবাদ, হওয়া মানেই ধন্যবাদ মৃত্যু নয়।
জি, ধন্যবাদ ডক্টর মান্নান। আপনার কাছে আর ১ মিনিট জানতে চাই যে ও ধরা যাক একজন অভিভাবকের বাবা-মার শিশুটির আক্রান্ত হলো। তো প্রাথমিকভাবে তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনাকে অনেক ধন্যবাদ। হামের লক্ষণ আমরা কিছুক্ষণ আগেই শুনলাম। তারপরেও আমরা বলব যে এটা খুব হাই গ্রেড ফিভার হয়। জ্বরের পরে ৩ টা সি আমরা বলি। সি, কফ, কলিজা, কনজাংটিভাইটিস। কফ মানে কাশি হয়, কলিজা মানে রানি নোজ, নাক দিয়ে পানি পড়তে থাকে, কনজাংটিভাইটিস চোখটা লাল হয়ে যায়। তারপরে শরীরে আমাদের র‍্যাশ হবে। জ্বরটা ৪-৫ দিন হাই ফিভারের পরে কিন্তু র‍্যাশটা হয়। তো এখন আমরা যখন জ্বর দেখছি, জ্বর মানেই যে আমার হাম তা তো না। কিন্তু এটার সাথে যদি কফ, কলিজা, কনজাংটিভাইটিস থাকে, আমার র‍্যাশ যেটা জানলাম ১ম এ কানের পিছনে আসে, ফোরহেডে আসে, মুখে আসে, তারপর আস্তে, আস্তে বডিতে লিম্বের দিকে ছড়াতে থাকে, তখন ওই বাচ্চার জন্য আমাদের ১ম হলো যে জ্বর কমানোর জন্য আমরা যেমন প্যারাসিটামল ইউজ করি। তারপরে হলো যে একটু লিকুইড ডায়েটটা, কারণ ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওইজন্যে প্রচুর লিকুইড, বিশেষ করে পানীয় খাবারগুলো একটু বেশি করে খেতে হবে। আর যদি তার কাশি থাকে, ইয়ার ইনফেকশন থাকে, ডায়রিয়া থাকে, সেক্ষেত্রে খাবার, স্যালাইন, ডায়রিয়ার ক্ষেত্রে এবং নিউমোনিয়া বা ইয়ার ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। তবে মিজেলস, শুধুমাত্র মিজেলসের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই। জি, ধন্যবাদ ডক্টর মান্নান। আপনাকে এই সুযোগে আর ১ মিনিট একটু শুনে আমরা ডক্টর মুস্তাকের কাছে আসতে চাই। এটা আমরা ডক্টর মুস্তাকের কাছেও শুনলাম, আপনার কাছেও শুনলাম যে এটি আসলে ছোঁয়াচে। তো এখন স্কুলে পরস্পর শিশুরা এটাও অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ কনসার্ন যে শিশুরা শিশু থেকে শিশুতে এটি ছড়াতে পারে কিনা? আ সেক্ষেত্রে কি আপনি কিছু বলবেন? ১ মিনিট। আপনাকে অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত হাইলি ইনফেকশাস একটা ডিজিজ এবং একটা শিশু যদি আক্রান্ত হয়, হাসি-কাশির মাধ্যমে প্রায় সারাউন্ডিং ১৮ থেকে ২০ টা বাচ্চা কিন্তু আক্রান্ত হতে পারে। তো প্রত্যেকটা প্যারেন্টস হাইলি কনসার্ন। তারা আমাদের সাথে ফোনে জিজ্ঞাসা করছে, আমাদের কাছে পার্সোনালি জিজ্ঞাসা করছে যে, "ডাক্তার সাহেব, আমরা আপনার চেম্বারে আসতে পারবো না। আপনি ফোনে আমাদের চিকিৎসা দেন।" কেন? যে আপনার চেম্বারে আরো রোগী বসে আছে, আমরা তাদের আশেপাশে যেতে চাই না। তারা বলছে যে, "স্যার, আপনারা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেন, মিডিয়া পিপলকে রিকোয়েস্ট করেন যে স্কুল যেন সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ করে দেন। তাহলে আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা যেন বাসায় আমরা একটু আইসোলেটেড থাকি এবং হাম যখন নিশ্চয়ই কমে আসবে এবং আরো বেশি কন্ট্রোল হবে, টিকাটাও ভালো মতো পেয়ে যাবে, তখন আমরা।" তো এটা হলো অভিভাবকের পার্সপেক্টিভ এবং তাদের থেকে রিকোয়েস্ট। এবং সত্যি কথা বলতে আমিও তো একজন অভিভাবক। আমি ডাক্তারটা থেকে, আমি তো অভিভাবক। আমি ওটা চাই আপনাদের মাধ্যমে গভর্নমেন্টকে এটা সুপারিশ করা যে কিছুদিনের জন্য যদি স্কুলটা আসলে বন্ধ রাখে বা অনলাইনে হয়, সেটা কিন্তু জি, ভালো হয়। ওভার। কিছুদিনের বলতে আসলে কতদিন? ২ সপ্তাহ, ১ সপ্তাহ না ১ মাস মানে কি? আপনি সুনির্দিষ্টভাবে যদি বলেন। এখন হলো কি, হাম তো না। আপনারা আপনার বিশেষজ্ঞ চিকিৎসক। মানে সেই জায়গা জি। থেকে আপনি বলেন। সেই এটি ঠিক জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা ভাবে যদি নেবেন না। বলি, না প্লিজ, তাহলে সেক্ষেত্রে আমি বলবো বেস্ট হবে আসলে 2 উইকস। কারণ আমরা যদি ওইভাবে ইনকিউবেশন পিরিয়ড এর কথা চিন্তা করি, তাহলে 2 উইকস উড বি দ্য বেস্ট টাইম। জি, ধন্যবাদ ডক্টর মান্নান। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা ডক্টর মোস্তাক হোসেনের কাছে ফিরে আসি। এই যে কথাটা হলো ছোঁয়াচে, অভিভাবকদের দুশ্চিন্তা সবই আছে। কোথাও টিকা না পাওয়ার ব্যাপার আছে এবং শুধু হামে মৃত্যুবরণ করবে না, অন্যান্য রোগ এসেও জড়ো হতে পারে একসাথে। ইমিউন সিস্টেম কমে গেলে আসলে মৃত্যুর ঝুঁকিটা তৈরি হয়। কিন্তু সব ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হামের টিকা, এটার কিছু আমরা স্বল্পতা দেখেছি বা ব্যবস্থাপনার কিছু ঘাটতিও হয়তো দেখেছি এবং আমরা খবরে এটা দেখেছি যে আগামী রবি বা সোমবার খুব কাছাকাছি সময়ে এই যে মজুত আছে সেটা দিয়ে টিকা দেয়া শুরু হবে। তো এই পরিস্থিতিতে টিকাদান কার্যক্রমটা কিভাবে ম্যানেজ করা দরকার? আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শ যদি বলেন। জি, টিকার বিষয়ে ইপিএ এর আ বা আমাদের ভালো অভিজ্ঞতা আছে এবং অনেক মাঠ পর্যায়ের কর্মী তালিকাভুক্তই আছে। তারা হয়তো সরকারি চাকরির মধ্যে নেই, কিন্তু তারা স্বেচ্ছাসেবক। এখানে এটাও হচ্ছে এমার্জেন্সি, যেখানে হটস্পট অর্থাৎ যেখানে ছড়িয়ে পড়েছে। আ বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ১০-১২টা জেলাটা বাকি আছে। প্রায় সব জেলাতেই কিন্তু হামের রোগী পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আ বলতে গেলে সারা দেশেই এটা দিতে হবে। সেখানে দ্রুতই আ স্কুল যেগুলো উনি বললেন, যেখানে বাচ্চারা বেশি জড়ো হয়, স্কুলগুলোতে কেন্দ্র করে ১ম এ টিকা দেওয়া শুরু করতে হবে এবং যারা টিকা পেয়েছে বলেছে তাদেরকেও টিকা দেওয়া যাবে।
কারণ টিকা পাওয়া যারা আছে তারাও কেউ কেউ এখানে আক্রান্ত হচ্ছে, হয়তো টিকা হয়তো সে নাও নিতে পারে বা টিকাটা বা একটা ডোজ নিয়েছে, একটা ডোজ দ্বিতীয়টা নিয়েছে নেয়নি। সেখানে। কাজে ইপিআই এর যে তাদের যে অভিজ্ঞতা আছে, এটা একটা যেভাবে কোভিডের সময় আমরা জরুরি ভিত্তিতে দিয়েছি। আর জুন মাস থেকে তারা যেটা আমরা যেটা নিয়ম হচ্ছে যে এখন তো প্রতি নিয়মিতই হামের টিকা দেওয়া হয়, অন্যান্য টিকাও দেওয়া হয়। যারা সেই সমস্ত নিয়মিত টিকায় বাদ পড়ে যায় তাদেরকে কাভার করার জন্য ২-৩ বছর পর, পর একটা অভিযান চলে। যে ১ দিন, ২ দিন, ৩ দিন বা ১ সপ্তাহ সবাইকেই টিকা দেওয়া হয়। তো সেটা না হয় জুন মাসে হওয়ার কথা। কিন্তু এখন এটা হবে এমার্জেন্সি। বিশেষ করে যেখানে, যেখানে হামের রোগী পাওয়া যাচ্ছে সেখানে ব্যাপক এখন ইতিমধ্যেই আইডিসিআরকে ইপিআই অনুরোধ করেছে যে তারা যেন আউটব্রেক ইনভেস্টিগেশন যেই এপিডেমিওলজিক্যাল নিয়মে করা হয় সেটা যেটা ইপিআই করে থাকে হামের ক্ষেত্রে সেটা আইডিসিআর সহ করার জন্য। তবে আমরা একটা স্পট করতে পারবো যে কোথায়, কোথায় আমরা এখানে বেশি, বেশি হামের রোগী আছে। হটস্পট বলি আমরা। তো সেখানে সবাইকেই টিকা দিতে হবে এবং বলা এই আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল নাইটাক বলে যে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, তারা ৬ মাস থেকে ৫ বছরের নিচে ৫৯ মাস পর্যন্ত সবাইকে দিতে বলেছে। সেক্ষেত্রে আমরা এই এমার্জেন্সি টিকাটা সেটা তো অবশ্যই ৬ মাস থেকে দিতে হবে। এবং ৫৯ বছর এটা বলা হয়েছে, বিশেষজ্ঞরা যেটা বলেছেন সবাইকেই দিতে হবে। তাহলে আমরা ওই হটস্পট ধরে শুরু করলে, আর যদি দেখা যাচ্ছে হটস্পটটা সারা দেশেই ছড়িয়ে পড়েছে মহামারীর মতো, সেক্ষেত্রে তো আমাদেরকে সবাইকেই দিতে হবে। এটা যে শুরু করা হচ্ছে তাহলে এটা টিকা আমদানি বা যোগানটাও নিশ্চিত করতে হবে। সেই জায়গাটাতে আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? আপনি পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকেও যদি বলেন, আপনি আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। আগের কোনো অভিজ্ঞতা আমরা এখন কাজে লাগাতে পারি কিনা? না, টিকার যে আ ধারাবাহিক যোগানটা ছিল, সেক্টর প্রোগ্রামটা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে এটা ঘটেছে। সেক্টর প্রোগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত আগের সরকারি সময়ে ছিল, আওয়ামী লীগ সরকারের সময়। কারণ এখানে দ্বৈত ব্যক্তিত্ব বা দ্বৈত কর্তৃত্ব হয় বা টাকার ওয়েস্টেজটা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যেহেতু অধিকাংশ টাকা বাংলাদেশ সরকারেরই স্বাস্থ্য চলে। আগে তো আমাদের শতকরা ৮০% পর্যন্ত টাকা বিদেশ থেকে আনতে হতো আমাদের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড। এখন সেটা কমে, কমে ৪০, কোনো, কোনো ক্ষেত্রে ৩৫ হয়েছে। সেই যুক্তিতে বন্ধ করার কথা বলা যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা দরকার ছিল। একদিকে আমরা এটা কেটে দেব, একদিকে নতুন ব্যবস্থা ডেভেলপ করব। প্রজেক্টগুলো তৈরি হবে। এগুলো আ পা পা পিপিইতে এগুলো পাস হবে। একনেকে পাস হয় সাধারণত বা ছোট হলে মন্ত্রণালয় পাস করে। সেটা করে, করে ছেড়ে দেওয়া উচিত ছিল। বিশেষ করে এই সমস্ত সেনসিটিভ জায়গায়। সেটা না করার কারণে এটা হয়েছে। আরেকটা হচ্ছে WHO এর সাথে বাংলাদেশের কিছু রাজনৈতিক কারণে সমস্যা হয়েছে। WHO এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার। তার যে ডিরেক্টর হয়েছিলেন তিনি যে বিগত সরকারের প্রধানমন্ত্রীর কন্যা। ফলে তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের কাজ করা খুবই বিব্রতকর ছিল এবং বাংলাদেশ সরকার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল যে আমরা সরাসরি WHO হেডকোয়ার্টারের সাথে কাজ করব। এখানে কতগুলো মা মা মানে অব্যবস্থা বা হয়েছে, গ্যাপ হয়েছে। ফলে জি, জি, টিকা জি, সংগ্রহ করা। ডক্টর মুশতাক, তাহলে এখন আমাদের কি করণীয়? মানে এখন তো একটা নতুন পরিস্থিতি হ্যাঁ, তৈরি হয়েছে। এখন তো ইতিমধ্যে সরকার যেই আপনার বিগত অন্তর্বর্তী সরকারের সময় যখন প্রস্তাব দেওয়া হলো যে সরকার সরাসরি টিকা ক্রয় করবে, তখন কিন্তু অর্থ বিভাগ আপত্তি করল। যে সরাসরি টিকা তাহলে আমাদের রুল বদলাতে হবে। এটা তো ইউনিসেফ এটা কিনে থাকে। বাংলাদেশ সরকার সেখানেও টাকা দেয়, বিদেশ থেকেও টাকা আসে। তো সেটা তো নতুন নিয়ম তৈরি করা হোক। তখন তারা এইজন্য আর টিকা কেনা হয়নি। এখন যেহেতু একটা খুবই গুরুতর পরিস্থিতি, গণমাধ্যমে খবরটা চলে এসছে, সরকার অনুযায়ী বসছে। এখন কিন্তু এই অর্থ বিভাগ কোনো আপত্তি করেনি এবং সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীকে অনুমোদন দিয়েছেন। এখন সরাসরি বাংলাদেশ সরকার বিদেশ থেকে টিকাটা নিয়ে আসছেন এবং সেই টিকাটা একটা নিয়ম করা দরকার। এরকম যদি জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি তৈরি হয় এবং জনস্বাস্থ্য পরিস্থিতি তৈরি করার কতগুলো মানদণ্ড আছে। আমরা যারা রোগতত্ত্ব নিয়ে কাজ করি আমরা কিন্তু এটা বলেছি যে যখন দেখা যাবে যে রোগী উপচে পড়েছে, সংক্রামক ব্যাধি উপচে পড়েছে এবং অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এটাই হচ্ছে জরুরি পরিস্থিতি। কিন্তু সরকার যারাই থাকুক না কেন তারা এই জরুরি পরিস্থিতি মানতে চান না। তারা মনে করে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা বলব কেন? মহামারী কেন বলব? এই জরুরি জি। পরিস্থিতির সময় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম মানে যদি স্বাস্থ্যগত বিপর্যয় হয় সঙ্গে, সঙ্গে রাষ্ট্রপতি জরুরি আইন ঘোষণা করে সেই রাজ্যে। কেন করেন? দ্রুত টাকা বরাদ্দ করার জন্য। নয়তো তাদের সিনেট, তারপর কংগ্রেস এগুলো হয়ে টাকা দেরি হয়। বাংলাদেশেও এরকম একটা নিয়ম করা উচিত যে আমি ঐক্যমত কমিশনের আলোচনাতে ছিলাম আমার রাজনৈতিক দায়িত্ব থেকে। সেখানে বলেছি যে একটা দেশে মহামারী বা জরুরি পরিস্থিতি হলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো
সরাসরি যেন আমরা এই টাকা বরাদ্দের ক্ষেত্রে যেন ওই কোনো কিন্তু ইয়ে না হয়। ডক্টর মোস্তাক, আপনি কি মনে করছেন হামের যে পরিস্থিতি এটি জরুরি পরিস্থিতির পর্যায়ে পৌঁছে অবশ্যই এটা গেছে? একটা জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি। আজকে মানে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেই ভালো হয়। সবাই জরুরিভাবে কাজ করে। যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, ইপিআই, আইডিসিআর, রোগ নিয়ন্ত্রণ শাখা, রিজার্ভ সবাই কিন্তু জরুরি ভিত্তিতে কাজ করছে। ইতিমধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ের কর্মীদের ছুটি বন্ধ। এটা জরুরি পরিস্থিতি না? কাজে এরকম একটা প্রোটোকল কিন্তু তৈরি করা আছে যে আমরা জরুরি পরিস্থিতি কখন বলব এবং জরুরি পরিস্থিতিতে কি কাজ করতে হবে। সেটা যদি মন্ত্রণালয় এবং সরকার এটাকে অনুমোদন দেয়, তাহলে কিন্তু আমাদের বারবার এরকম অস্বস্তিকর পরিবেশে বা এই যে এতগুলো শিশু বিপদের সম্মুখীন অনেকেও মৃত্যুবরণ করেছে, এই অবস্থায় পড়তে হতো না। আমরা এগুলো অটোমেটিক ভাবে এটা চালু হয়ে যায়। যেভাবে এটা আমাদের দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু যে প্রাকৃতিক দুর্যোগের সময় তারা কিন্তু সুন্দর নিয়ম করে ফেলেছে। যে ১০ নম্বর সিগন্যাল হলে কি করা হবে, বা ফ্লাড হলে কি করবে, ঘূর্ণিঝড় হয়ে গেলে কি করবে, তাদের কিন্তু এখন এগুলো কোনো সরকারের অনুমোদনের জন্য বসে থাকতে হয় না। কতগুলো মানে এসওডি আছে, হ্যাঁ? তাদের এই এইগুলো অটোমেটিক হয়ে যায়। কাজে আমাদের স্বাস্থ্যের দুর্যোগের জন্য কিন্তু অনুরূপ পরিকল্পনা কিন্তু আমি নিজেই একটা খসড়া করেছি। এটা সেই আ আ যখন কোভিড মহামারী হয় তখনও সেই কাজ চলেছে, আগেও সেটা করেছি আমরা। এগুলো সরকার যদি গ্রহণ করে এটা চালু হয়ে যায়, তাহলে আজকে মহামারী হচ্ছে অ্যা হাম নিয়ে, এই যে আপনার যক্ষ্মা নিয়েও কিন্তু এই কেনাকাটা বন্ধ হয়েছে। যক্ষ্মার কর্মসূচি হুমকির সম্মুখীন, এইচআইভি হুমকির সম্মুখীন, ডিপথিরি নিয়ে হুমকির সম্মুখীন। যতগুলো ভ্যাকসিন চালু হয় এগুলো সবগুলো কিছু কিন্তু এই হামের মতো সমস্যা জি, আছে। ডক্টর মোস্তাক, আপনার কথার সূত্র ধরে আমি এক লাইন যুক্ত করি। আপনি বলছেন যে নিশ্চিতভাবে বর্তমান পরিস্থিতিটি, হামের পরিস্থিতিটি আসলে জরুরি পরিস্থিতি। তাহলে আমরা আলোচনার একেবারে শুরুতে আপনি যেটা বলেছিলেন যে এটি আসলে ছোঁয়াচে এবং সংক্রামক এবং এটি বায়ুবাহিত, বাতাসবাহিত। ডক্টর মান্নানও তাই বললেন এবং ডক্টর মান্নান একটা প্রস্তাব দিয়েছেন যে এখন কিছুদিনের জন্য, উনার ভাষায় এটি কয়েক সপ্তাহ হতে পারে, অন্তত ২ সপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখা উচিত, যেহেতু এটি ছোঁয়াচে। আবার বিপরীতে আমরা দেখছি একটি ভাবনা রয়েছে যে জ্বালানি তেলের সাশ্রয়ের জন্য আ ৩ দিন স্কুল অনলাইনে করা, ৩ দিন ইন পারসন করা। তো এরকম পরিস্থিতি আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনি কি বলবেন? যে স্কুলগুলো কি বন্ধ রাখা উচিত? বা কি করণীয় শিশুদের বাঁচাতে? যেহেতু আপনি বলছেন এটি একটি জরুরি পরিস্থিতি। এটা আমাদের রোগতাত্ত্বিক চিত্রটা দেখে বলতে হবে যে এলাকায় স্কুলটা আছে বা যে এলাকা থেকে বাচ্চারা আসে, সেখানে যতদিন সংক্রমণ না কমবে এবং সংক্রমণ কমার পরে ২ টো ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত বন্ধ রাখতে হতো অনেকদিন। তো এটা হচ্ছে যদি বা জনস্বাস্থ্যবিদদের বা রোগতত্ত্ববিদদের জিজ্ঞেস করা হয় তারা এটা বলবে। হয়তো অন্য কথাও তারা বলতে পারে। আবার ভিসাভিস যে সামাজিক ক্ষতি হচ্ছে কিনা, লেখাপড়ার ক্ষতি হচ্ছে কিনা, যে এই হাম যদি এরকম মৃত্যুবরণ করার ঝুঁকি না থাকে তাহলে হয়তো বন্ধ করার কথা আসতো না। যেহেতু মৃত্যুটা আসছে এবং এটাও তদন্তের বিষয় আছে যে হামের সরাসরি হামের কারণে মৃত্যু হচ্ছে নাকি হামজনিত কারণে হচ্ছে। ডক্টর মান্নান বলেছেন যে হামজনিত ইমিউন কারণে হ্যাঁ, হ্যাঁ, সিস্টেম হ্যাঁ, হ্যাঁ, এর হ্যাঁ। ফেইল করার কারণে সেক্ষেত্রে হামজনিত শিক্ষা আরকি। মন্ত্রণালয় সিদ্ধান্তটা নেবে তারা বন্ধ করবে কিনা, এই লাভ ক্ষতি বিবেচনা করে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা যারা রোগতত্ত্ব নিয়ে কাজ করি আমরা স্কুল বন্ধ করার বিষয়ে কিন্তু কোন রকম পরামর্শ দেইনি। এটা আলোচনায় আসলে হয়তো সবাই মিলে একটা মতামত দেওয়া যেতে পারে। জি, ধন্যবাদ ডক্টর মোস্তাক। আমরা এবারে আমি নিশ্চিত নই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা। ডক্টর মান্নান, জি, আপনি আমি শুনতে পাচ্ছেন কিনা? জি, জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আপনি যদি সুনির্দিষ্টভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সুনির্দিষ্টভাবে কিছু পরামর্শ রাখতেন সরকারের কাছে, অভিভাবকের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা বলতে চাই, প্রথম কথা আমি বলবো অভিভাবকদের উদ্দেশ্যে যে আতঙ্কিত না হয়ে বরং আমরা সবাই মিলে এটা কিভাবে মোকাবেলা করা যায় আমরা সেই পথেই আসি। আমরা আমাদের শিশুদের যারা টিকা ইনকমপ্লিট আছে তাদের যত দ্রুত সম্ভব আমরা তাদের টিকাগুলো কমপ্লিট করি। আগে যে স্কেডিউল ছিল ৯ মাস এবং ১৫ মাস সেটা কিন্তু এখন এই পরিস্থিতিতে চেঞ্জ হয়ে আসছে। এখন বলা হচ্ছে ৬ মাস থেকে ৫ বছর ভিতর পর্যন্ত আমাদেরকে টিকা নিতে হবে। যারা ১ মাস আগেও মিজেলস ভ্যাকসিন পেয়েছে তাদেরকেও আবার এই টিকাটা দিতে হবে। সো এটা একটা জিনিস। আর একটা হলো যে আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের যেটা আবেদন থাকবে সেটা হলো যে যত দ্রুত সম্ভব আমাদের বিশেষ করে যে সমস্ত এলাকায় মিজেলস খুব বেশি ছড়িয়ে যাচ্ছে
ওই সমস্ত এলাকায় খুব দ্রুততার সাথে তাদের প্রিভেন্টিভ স্টাডিজ ভ্যাকসিন দেওয়া এবং চিকিৎসা সেবাটাকে আরো জোরদার করা। আমি শিওর যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়ে অনেক কাজ শুরু করছেন, করে যাচ্ছেন, এবং আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ কোভিড যেহেতু মোকাবেলা করতে পারছি, এটাকেও আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো। ওভার। ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান। আপনার এই পরামর্শ এটা দিয়ে আমরা শেষ করতে চাই। মোস্তাক ভাইকে 1 মিনিট যোগ করবেন আর? হ্যাঁ, আমাদের ৩ টা কাজ করতে হবে। এর মধ্যে দ্রুত ভ্যাকসিন সেটা করছে। আরেকটা হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে সবাই যেন একটা বড় হাসপাতালে হ্রাস না করে সেটা। তৃতীয় হচ্ছে যে কমিউনিটির মধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং করে খুঁজে যেসব রোগী এখনো বাসায় আছে, অত জরুরি হয়নি, তাদেরকে কিন্তু হাসপাতালে এনে চিকিৎসা এবং তাদেরকে আলাদা করে রাখা। এই ৩ টা কাজ যদি আমরা একসাথে করি তাহলে নিশ্চয়ই আমরা ১ মাসের ভিতরেই একটা পরিস্থিতির উন্নতি দেখতে পাবো। ধন্যবাদ ডক্টর মোস্তাক। আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। ডক্টর মান্নান। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনায় শুনলাম যে পরিস্থিতিটাকে এখন আসলে জরুরি পরিস্থিতি বিবেচনা করাটাই মঙ্গলজনক হবে। পরিস্থিতি আরো অবনতির আগেই যদি আমরা এটাকে জরুরি পরিস্থিতি বিবেচনা করি এবং টিকাদান কার্যক্রম শুরু হবে খুব কাছাকাছি, এবং এই টিকাদান কর্মসূচিকে যতটা সফলভাবে করা যায় সেটি বিবেচনায় নিতে হবে। এবং সর্বোপরি ব্যাপারটি হচ্ছে যে আতঙ্কিত হতে না করছেন দুজন বিশেষজ্ঞ আলোচকই অভিভাবকদের। এটা ঠিকভাবে শিশুরা আক্রান্ত হলে তাদের যত্ন নিতে হবে এবং চিকিৎসকদের কাছে পরামর্শ নিতে হবে, চিকিৎসা করাতে হবে। এর বাইরে যেসব জায়গায় সংক্রমণের মাত্রা বেশি হয়েছে সেই জায়গায় স্কুলগুলো বন্ধ রাখা যায় কিনা, বন্ধ রাখা কথাটি ভালো নয়, মানে যে ঘরে বসে অনলাইনে ক্লাস করা যায় কিনা সেটি বিবেচনা আসলে করা যেতে পারে। যেহেতু আমরা লক্ষ্য করছি যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ৩ দিন ঘরে বসে স্কুল করার কথা ভাবা হচ্ছে, অনলাইন স্কুল। তো তেমনি কিছুটা করা যায় কিনা, জরুরি পরিস্থিতি আমরা যদি দেখি যে পরিস্থিতি আর অবনতি হচ্ছে না, তখন নতুন করে ভাবা যেতে পারে। এইসব আলোচনাগুলোই আমরা আজকে এর মধ্যে আমরা এই আলোচনার মাধ্যমে খুঁজে পেলাম। আমরা আশা করি ডক্টর মান্নান যেমনটি বলছিলেন যে একেবারে আতঙ্কিত করার কিছু নেই। আমরা কোভিডের মতো ভয়াবহ পরিস্থিতি যেহেতু মোকাবেলা করতে পেরেছি, আশা করি আমরা এই হামের যে পরিস্থিতি, শিশুরা আক্রান্ত হচ্ছে, বড়রাও অল্প অল্প আক্রান্ত হচ্ছে, এই পরিস্থিতিটা আমরা নিশ্চয়ই দ্রুত সমাধান করতে পারবো এবং একটি ভালো সুস্বাস্থ্যের দিকে আমরা যেতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছি।